আমি একটা সময় অনেক বেশি কঠোর এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার ছিলাম, কিন্তু পরে অন্যায় এবং ঘুষ খাওয়ার কারণে আমার অবস্থা আগের মতো ভালো ছিল না। আমি সব সময় নির্দোষ মানুষদের গ্রেপ্তার করতাম যারা মানুষের উপর অত্যাচার করত এবং বিভিন্ন খারাপ কাজ করতেন। তাদের কাছ থেকে ঘুষ নিয়ে আমি তাদেরকে ছেড়ে দিতাম, আর এটাই ছিল আমার একমাত্র বড় খারাপ অভ্যাস। আমার সমস্ত সময়টাও এভাবেই পার হয়ে যায়, আর এখন আমার রিটায়ার্ডের মাত্র 1 বছর বাকি রয়েছে। কিন্তু এরপর আমার এক গ্রাম অঞ্চলে ট্রান্সফার হয়ে যায়, আর এই 1 বছর আমার সেই টানার মধ্য থেকে রিটায়ার্ড নিয়ে নেওয়ার কথা ছিল। আর সেখানে যাওয়ার আগে আমি অনেক বেশি লোভী মানুষ হয়ে গিয়েছিলাম। এরপর আমি সেখানে যাওয়ার পরে পাশের একটি গ্রামে একদিন রাতের বেলা ডাকাতি হয়। তারপর সেই ডাকাতকে গ্রেফতার করা হয়, কিন্তু আমি তার কাছ থেকে ইচ্ছামতো ঘুষ নিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। তার জায়গায় আমি নির্দোষ 2টি ছেলেকে গ্রেফতার করেছিলাম। তারা 2 দিন পর্যন্ত থানায় ছিলেন এবং থানার মধ্যে তাদেরকে অনেক মারপিট করা হচ্ছিল যাতে তারা তাদের দোষ কবুল করে নেয়। ডাকাতি করে সেই জিনিসগুলো কোথায় রেখেছেন সেটাও বলে দেন, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের দোষ কবুল করেননি। আর সেই সময়ে শ্রাবণের দিন হওয়ার কারণে আবহাওয়াটা অনেক বেশি গরম ছিল। আমি আমার রুমের মধ্যে বসেছিলাম। এমন সময় একজন সিপাহী একজন মানুষকে নিয়ে আমার রুমে আসলেন। সিপাহী রুমে এসে আমাকে বললেন, এই মানুষটি আপনার সাথে কথা বলতে চান। আমি সেই মানুষটির দিকে এক নজর তাকিয়ে ওনাকে চেয়ারে বসতে বললাম। তিনি যখন বসে পড়লেন তখন সিপাহী বাইরে চলে গেলেন। আমি আমার টেবিলে পড়ে থাকা কাগজগুলো গুছাচ্ছিলাম, আর সাথে সাথে সেই মানুষটির দিকে একটু একটু করে তাকাচ্ছিলাম। সেই মানুষটির বয়স 40 বছরের কিছুটা বেশি ছিল। সে মানুষটির মুখের মধ্যে ছোট ছোট কিন্তু অনেক সুন্দর দাড়ি ছিল। তার চেহারার মধ্যে নূরের আলো ছিল। সে তার মাথার মধ্যে কালো রঙের পাগড়ি বেঁধে রেখেছিলেন। এরপর আমি বললাম, জি বলুন, কেন এসেছেন? এরপর তিনি বললেন, আমার নাম জামাত খান। আমি জাত চুকরিয়া থেকে এসেছি, যেখানে চুরির ঘটনা ঘটেছে। আপনি আসল দোষীকে ছেড়ে দিয়ে 2জন বেগুনা মানুষকে আপনার হেফাজতে রেখেছেন। আমি তাদেরকে ছাড়ানোর জন্য এখানে এসেছি। এতটুকু বলে সেই মানুষটি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি এবং তিনি আমাকে কাছেই খেয়ে ফেলবেন। এরপর আমি বললাম, জনাব, তারা 2জনই তাদের দোষ কবুল করে নিয়েছেন, আর তাই আমি তাদেরকে ছাড়তে পারবো না। আমি আজকেই তাদেরকে কোর্টে চালান দিয়ে দিব। আপনি এখান থেকে আজ যেতে পারেন। বাসায় যাবেন নাকি আদালতে যাবেন, যেখানে যান আপনার ইচ্ছা। এরপর আমি বেল বাজিয়ে সিপাহীকে বললাম, আমি আজকেই চোরদেরকে এখান থেকে নিয়ে যাব। এরপর সেই মানুষটি বললেন, তারা 2জনেই বেগুনা, তারা কোনো দোষ করেননি। এরপর আমি দেখলাম তার চোখ থেকে আগুন বের হচ্ছে। তিনি যখন কথা বলছিলেন তখন তার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং তার মুখের ভেতর থেকে একটি অদ্ভুত রকমের শব্দ বের হয়ে আসলো, যেটা শুধুমাত্র আমি শুনতে পেলাম। আমি প্রথমে মনে করেছিলাম বাঁশির শব্দ আমার রুমের বাইরে থেকে আসছে, কিন্তু ততক্ষণে সিপাহী আমার রুমে আসলে তখন আমি তাকে বললাম, বাহিরে কে বাঁশি বাজাচ্ছে? তখন তিনি বললেন, না তো, বাহিরে তো কেউ বাঁশি বাজাচ্ছে না। এরপর আমি ভয় পেয়ে গেলাম। আমি আড়াল চোখে জামাত খানকে দেখতে লাগলাম। তখন তিনি বললেন, পুলিশ অফিসার সাহেব, আমি তাদেরকে আমার সাথে নিয়ে যেতে চাই। তার কথাগুলোর সাথে সাথে হালকা বাঁশির শব্দ বের হচ্ছিল। আমি তো অবাক হয়ে গেলাম, এই মানুষটি কে? আর কথা বলার সময় এই মানুষটির মুখ থেকে বাঁশির শব্দ কেন বের হয়? তার মুখ দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাচ্ছিলাম। আমার জীবনে কখনোই এরকম অনুভব হয়নি। আমি অনেক বড় বড় সন্ত্রাসী এবং চোরদেরকে আমি আমার নিজের হাতে শাস্তি করেছি, কিন্তু না জানি কি কারণে জামাত খান আমার ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। সেই মানুষটিকে দেখে আমার মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন জেগে উঠলো। আমি বারবার ভাবছিলাম, সে কথা বলার সময় তার বুক থেকে বাঁশির শব্দ কেন বের হচ্ছে এবং তার চোখগুলো কেন আগুনের মতো জ্বলজ্বল করছে। আর সে সময় আরেকটা ঘটনা আমার সম্পূর্ণ শরীর কাঁপিয়ে দিল, আর সেটা হচ্ছে, তিনি এতক্ষণ পর্যন্ত একবারের জন্য ওনার চোখের পলক ফেলেননি। আমার মনে হচ্ছিল আমি এনাকে ধাক্কা দিয়ে আমার থানা থেকে বের করে দিই, অথবা সেই 2টি ছেলের সাথে তাকেও পিটিয়ে দিনের বেলা রাতের তারা দেখিয়ে দিই। না জানি কি কারণে আমি চেয়েও এমনটা করতে পারিনি,
কিন্তু এরপর হঠাৎ করে একজন মানুষ আমার রুমে আসলেন। তিনি আসার পর আমি কিছুটা সাহস পেলাম। সে মানুষটি আসার পর জামাত খান বললেন, আমি 5 মিনিটের জন্য বাইরে যাচ্ছি, এর মধ্যেই আপনি সেই নিরপরাধী ছেলে দুটিকে এখানে ডেকে আনুন। এটা বলেই তিনি আমার রুম থেকে বাহিরে চলে গেলেন আর আমার থানার এদিক সেদিক টহল করতে লাগলেন। এরপর দ্বিতীয় ব্যক্তি বললেন, স্যার, এই মানুষটি কে? আমার তো মনে হচ্ছে এই মানুষটি মানুষ নয়। আমার তো ওনাকে দেখে মনে হচ্ছে কোনো নাগ হয়তো তার রূপ পরিবর্তন করে 100 বছর পর এখানে এসেছেন। তিনি এখানে কেন এসেছেন? এই মানুষটির মুখের কথা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কিন্তু আমি তখন বললাম, এই মানুষটি সেই ডাকাত দলের 2 জনকে বাঁচানোর জন্য এসেছেন। কিন্তু তখন সে মানুষটি বললেন, স্যার, তারা তো তাদের দোষ কবুল করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আমরা এখন কোনোভাবেই তাদেরকে ছাড়তে পারবো না। আপনি আজকেই তাদেরকে এখান থেকে চালান দিয়ে কোর্টে পাঠিয়ে দিন। এরপর আমি বললাম, হ্যাঁ, এটাই করা হবে। আমি তাদেরকে দোষী বানিয়ে অবশ্যই সাজা দেব। আমি তার সাথে হাত মেলালাম। আমার কথা শেষ হওয়ার আগেই জামাত খান আবার আমার রুমে চলে আসলেন এবং আমার সামনের চেয়ারে এসে বসে পড়ে। আমি যখনই তার চোখের দিকে তাকালাম তখন আমার কিছুটা ভয় লাগছিল। তিনি তার চোখের মণি এদিক থেকে সেদিক কিভাবে যেন অন্যরকম ঘোরাচ্ছিলেন। আমি অনেকক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়েছিলাম আর তিনিও শুধু আমার দিকে তাকাচ্ছিলেন। আর এখন তিনি এক পলকের জন্য তার চোখের পলক ফেলেননি। সেই মানুষটির বয়স ছিল 40 বছরের মতো। মাথায় ছিল কালো রঙের পাগড়ি, শরীরে পরা ছিল জুব্বার মতো একটি কাপড়। তাকে দেখে মনে হচ্ছিল তার সম্পূর্ণ শরীর যেন গোড়ার মতো দাগ দাগ। কিন্তু তারপরও সেই মানুষটি সেখানে চুপচাপ করে বসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল সে হচ্ছে ডিএসপি এবং সে থানার মধ্যে আমাকে যাচাই বাছাই করতে এসেছেন। তিনি শুধু চুপচাপ করে আমার দিকে দেখেই যাচ্ছিলেন। তার দিকে দেখে আমার বারবার মনে হচ্ছিল এটা কি আসলেই কোনো মানুষ নাকি মহান আল্লাহ তাআলার সৃষ্টি অন্য কোনো মাখলুক। সে যদি আসলেই কোনো মানুষ হয়ে থাকে তাহলে সে তার চোখের পলক কেন ফেলছেন না? আর তিনি যখন কথা বলেন তখন তার মুখ থেকে বাঁশির শব্দ কেন বের হয় এবং তার মুখের বাঁশির শব্দ শুনে কেন অন্যরকম লাগে আমাকে? তার চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আমার এমনটা মনে হচ্ছে। তার দিকে আমি যতই তাকাচ্ছি ততই আমার মনের গভীর থেকে হাজারো প্রশ্ন বের হচ্ছে। আমি তাকে দেখে মনে মনে ভাবতে লাগলাম, তার শরীরের মধ্যে যে দাগগুলো রয়েছে তাকে আসলেই কোনো মানুষের দাগ নাকি কোনো পশু প্রাণীর, নাকি তার এই দাগগুলো হয়েছে কোনো অসুখের কারণে। তিনি শুধুমাত্র বারবার আমার দিকে তাকিয়ে যাচ্ছিলেন। এরপর আমি আমার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম, এই মানুষটি আসলে কে? এরপর আরো কিছু সিপাহী আমার রুমে আসলেন। তারা সকলেই আমার অবস্থা দেখে ধীরে ধীরে অনেক মানুষ আমার রুমের মধ্যে আসা শুরু করলেন। আর সেই মানুষটিকে সকল সিপাহীরা জিজ্ঞাসাবাদ করতে লাগলেন, আপনি একজন পুলিশ অফিসারের উপরে কি করেছেন? কেন আমাদের স্যার এরকম করছেন? এরপর সেই মানুষটি হঠাৎ করে কিভাবে যেন সাপ হয়ে গেল এবং সকলে সেই সাপ দেখে অবাক হয়ে গেলেন। আবার সেই মানুষটি সাপ থেকে মানুষ হয়ে গেলেন এবং সকলকে বললেন, আপনাদের এই থানার বড় অফিসার অনেক বড় একজন খারাপ মানুষ। তিনি এতটাই খারাপ মানুষ যে তিনি 2 জন নির্দোষ মানুষকে আপনাদের থানার মধ্যে আটকে রেখেছেন। আর আপনারা তাকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে সেই মানুষ দুটিকে মেরে মেরে তাদের বাধ্য করেছেন তারা যেন সত্য স্বীকার করেন, যা আসলে সত্য নয়, অনেক বড় একটি মিথ্যা কথা। যে মানুষটি ডাকাতি করেছে আপনাদের স্যার তার কাছ থেকে ঘুষ খেয়ে তাকে ছেড়ে দিয়েছেন আর এই নির্দোষ মানুষ দুটিকে শাস্তি দিচ্ছেন। আর যেই বাসায় ডাকাতি হয়েছিল সেই বাসার পাশে আমি থাকি। আর যেই ছেলে দুটিকে আপনাদের স্যার ধরেছেন এই ছেলে দুটি পায় আমাকে দেখতো কিন্তু আমার কোনো ক্ষতি করেনি, বরঞ্চ গ্রামের মানুষের হাত থেকে আমাকে বাঁচিয়ে এসেছে। সকলেই এই কথা শোনার পর তখন আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। 2 জন নিরপরাধ মানুষকে কত বড় শাস্তি দিতে যাচ্ছি। আমি আমার জীবনে অনেক বড় পাপ করেছি, কিন্তু এই 2 জন নির্দোষ ছেলেকে আমি যদি আজকে দোষী বানিয়ে দিই তাহলে হয়তো এই সাপ আমাকে ছাড়বে না। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে সেই 2টি ছেলেকে ছেড়ে দিলাম এবং পুনরায় সেই ডাকাতকে জেলে বন্দি করলাম।